কদিন গরমটা খুব পড়েছে, বৃষ্টি হবার নামই নেই। আর এই গরমে মাথায় নারকেল তেল দিয়ে দু চারবার ডুব না দিয়ে স্নান করলে ঠিক মনই ভরে না। জঙ্গলের প্রান্তে দামোদরের শীতল জলে গা ডুবিয়ে ভালো করে স্নান করব। এই কথা বলতে বলতে বলাই জঙ্গলের পথ ধরে দামোদর নদীর পুরনো এক শান বাঁধানো ঘাটে এসে দাঁড়ায়। কি নাকি কোন কালের সেই গুজবের জন্য গ্রামের কোনো লোক এই ঘাটে আসে না। আসে না তো ভালোই হয়েছে। এমন সুন্দর নির্জন ঘাটে স্নান করার আনন্দটাই আলাদা। তারপর বলাই দামোদরের শীতল জলে গা ডুবিয়ে স্নান করতে লাগে। দুই একবার ডুব দেবার পর তার বুকটা হঠাৎ ছ্যাঁত করে ওঠে। ওরে ওরে, এটা কি ছিল? আমার পায়ে এইভাবে গা ঠেকিয়ে দ্রুত বেগে কি চলে গেল? তখনই বলাই তার সামনে খান 2-3 রুই মাছকে লাফিয়ে উঠতে দেখে, আর তার পাশেই দেখে কিছুটা অংশ জুড়ে জল থেকে বুদবুদ উঠছে। ও, তাহলে ওটা মাছ ছিল। এমন ঠান্ডা স্থির শীতল জলে মাছ থাকবে না তো কি আর থাকবে? আমার যত সব ভুল চিন্তা। এই কথা শেষ করতেই বলাই হঠাৎ লক্ষ্য করে সেই বুদবুদ ওঠার জায়গাটা দিয়ে লাল রক্ত উঠে আসছে, আর নদীর শান্ত শীতল জলটা ধীরে ধীরে লাল হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে নির্জন নদী থেকে বলাই উঠে পড়ার জন্য যেই শান বাঁধানো ঘাটের দিকে এগোতে যায়, ঠিক সেই সময় বলাইয়ের শরীরটাকে যেন কেউ টেনে হিঁচড়ে নদীর গভীরে তলিয়ে নিয়ে চলে যায়। লোকটা সে কখন স্নান করতে গেছে। এত করে বললাম যে নদীর পুরনো ঘাটে স্নান করতে যেও না, ওই দিকটা ভালো নয়, তা কিছুতেই কথা শুনলো না। এখন ভাত ডাল মাছ ভাজা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। যাই, আমি গিয়ে ডেকে নিয়ে আসি বরং। তারপর মীনাক্ষী জঙ্গলের পথ ধরে গিয়ে পৌঁছায় সেই পুরনো দামোদরের ঘাটে। সেখানে শান্ত শীতল জল আর পুরনো বাঁধানো ঘাট ছাড়া কিছুই দেখতে পায় না সে। লোকটা কোথায় স্নান করতে গেল কি জানি, বলল তো নদীর পুরনো ঘাটে স্নান করতে যাব, তা কোথায় তিনি? যাই, গ্রামের বাকি পুকুরগুলো একটু খুঁজে দেখি। গরমের ছুটি পড়েছে, না স্কুলে যাওয়ার তারা, না পরীক্ষার চিন্তা। আজ তো আমরা মন ভরে নদীর জলে স্নান করব। চল চল তাড়াতাড়ি চল। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস দকাই, স্কুলে যাওয়ার কোনো তাড়া নেই। আজ আমরা অনেকক্ষণ চান করব। বিনু গ্রামের ছেলেরা স্কুলে গরমের ছুটি পড়তে রোজই দামোদর নদীতে স্নান করতে আসে। তাদের সাঁতার কাটা ডুব দেওয়া যেন শেষই হয় না। ঘন্টা দুয়েক নদীর জলে দাপাদাপি না করলে যেন তাদের মনই ভরে না। নদীর জলে শুধুই সাঁতার কাটতে ভালো লাগছে না, আমরা বরং একে একে সবাই ওই তাল গাছ থেকে নদীতে ঝাঁপ দিই, চল। এই কথা বলতেই সবাই নদীর পাড়ে একে একে লাইনে দাঁড়ায়। প্রথমে ডকাই হেলানো তাল গাছের উপর দাঁড়িয়ে নদীতে ঝাঁপ দেয়। তারপর লালটু, সৌমু একে একে নদীর জলে ঝাঁপ দিয়ে সাঁতরাতে থাকে। এরা বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর তাদের মধ্যে ডকাই দূরে কিছু যেন একটা লক্ষ্য করে। এই, তোরা কি দেখতে পাচ্ছিস? দেখ তো, ওই দূরে গাছের গোড়ায় কি যেন একটা আটকে আছে। চল তো সাথে গিয়ে একবার দেখি। তারপর 3 বন্ধু মিলে সাঁতার কাটতে কাটতে সেই গাছের গোড়ায় গিয়ে থামে। এই, এটা কি বলতো? কিছুই তো বোঝা যাচ্ছে না রে, মনে হয় জিনিসটা উল্টে আছে। চল আমরা সোজা করে দেখি। তারপর লালটু আর সমু মিলে গাছের গোড়ায় আটকে থাকা সেই অজ্ঞাত জিনিসটাকে সোজা করতেই তারা 3 জনই ভয়ে আঁতকে ওঠে। দেখে একটা মৃত মানুষের দেহ, আর তার শরীরের বিভিন্ন জায়গা থেকে কি যেন মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। ওরে বাবা রে, তাড়াতাড়ি চল এখান থেকে, এই জলে আর এক মুহূর্ত দাঁড়ানো যাবে না। এই যে নদীর জলে ভেসে আসা মরা মানুষ। 3 বন্ধু ভয়ে আতঙ্কে তাড়াতাড়ি নদীর জল থেকে উঠে গ্রামের দিকে কাঁদতে কাঁদতে ছুটে যায়। তখন ঘেঁটু জেলে বাচ্চাগুলোকে এমনভাবে ছুটে আসতে দেখে দাঁড় করায়। এই, কি হয়েছে রে?
তোরা এইভাবে নদীর দিক থেকে কাঁদতে কাঁদতে ছুটে আসছিস কেন? কাকা, নদীর পাড়ে একটা গাছের গোড়ায় মরা আটকে আছে গো। বলছিস কি রে? আচ্ছা ঠিক আছে, তোরা এখন বাড়ি যা, আমি দেখছি। এরপর ঘেটু জেলে গ্রামের কিছু লোকজন সঙ্গে নিয়ে নদীর পাড়ে সেই গাছের কাছে গিয়ে দাঁড়ায়। এর মুখটা তো ভালো চেনা যাচ্ছে না রে। চল আমরা জলে নেমে মৃতদেহটাকে পাড়ে তুলি। তারপর ঘেটু ও আরও একজন মিলে নদীর জলে ভেসে থাকা সেই মৃত দেহটিকে পাড়ে তুলে নিয়ে আসে। দেখে তো আমাদের গ্রামের মনে হচ্ছে না, তাহলে মনে হয় পাশের গ্রাম থেকে ভেসে এসেছে, এখানে আটকে গেছিল। কেটু, তুই এক কাজ কর দেখি, আশেপাশে গ্রামে খবর পাঠা। আর দিনু আর ভোচন, তোরা থানায় গিয়ে খবরটা দিয়ে আয় তাড়াতাড়ি। মানুষটাকে এভাবে কিসে খাবলে খুবলে খেয়েছে কি জানি, দেখলেই বুকের ভেতরটা যেন কেমন কেমন করছে। খবরটি লোকমুখে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ে, আর এই কথা মীনাক্ষীর কানে আসতেই সে ব্যাকুল হয়ে পাশের গ্রামের দিকে ছুটে যায়। তারপর নদীর পাড়ে যেতেই সে দেখতে পায় কিছু লোকজন এক জায়গায় ভিড় করে দাঁড়িয়ে আছে। তারপর মীনাক্ষী মৃতদেহটির মুখের দিকে তাকাতেই সে কান্নায় ভেঙে পড়ে। এ কি হলো গো তোমার? তোমাকে আমি বারবার বারণ করেছিলাম যে ওই পুরনো ঘাটে স্নান করতে যেওনি। ওই ঘাট যে এক অভিশপ্ত ঘাট। তুমি তাও আমার কোনো কথা শুনলে না, অগ্রাহ্য করে চলে গেলে। ওগো, এবার আমার কি হবে গো? আমার কি সর্বনাশ হয়ে গেল। তারপর সেই স্থানে পুলিশ এসে বলাইয়ের মৃতদেহটি তাদের গাড়িতে তুলে নিয়ে চলে যায়। এরপর বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমে আসে। হ্যাঁ, তোরা দুজনে কান খুলে শুনে রাখ, আর যদি ওই নদীর ঘাটে স্নান করতে যাস না, 50 ঘা বেতের বাড়ি পিঠে পড়বে, মনে থাকে যেন। না না মা, আমি আর ওই মুখো কোনো দিনও হব না। তার থেকে ভালো আমাদের পুকুরেই বন্ধুরা মিলে স্নান করব। রাতের খাওয়া শেষ করে ডকাই বানি ও তাদের মা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা বানি ডকাইকে বলে, এই ভাই, নদীতে ছিপ ফেলতে যাবি? অনেক পুঁটি মাছ এসেছে, চল না রে, দুজনে গিয়ে ছিপ ফেলি। দুপুরে গরম গরম পুঁটি মাছ ভাজা দিয়ে ভাত খাবো। হ্যাঁ দিদি, তুই ভালোই বলেছিস। চল, আমরা দুজনে দুটো ছিপ দিয়ে মাছ ধরবো। মা তো নদীতে স্নান করতে যেতে বারণ করেছে, ছিপ ফেলতে তো বারণ করেনি। তারপর বানি আর ডকাই মিলে ছিপ হাতে দামোদরের পাড়ে যায়, আর সেখানে বসে ছিপ ফেলতে থাকে। আর প্রথম টোপ ফেলতেই ডকাই একটা বড় সাইজের পুঁটি মাছ ধরে ফেলে। দেখলি দিদি, আমি টোপ ফেলতে না ফেলতেই একটা মাছ ধরে ফেললাম। আমার থেকে ভালো আর কেউ মাছ ধরতেই পারে না। তুই চুপ কর তো, খালি বড় বড় কথা। বানির কথা শেষ হতেই তার ছিপের সুতোটা হঠাৎ খুব জোরে টান ধরে। বানি তার ছিপটা যেন টেনে ধরে রাখতেই পারছে না। মনে হচ্ছে ছিপে কোনো পুঁটি মাছ নয়, কোনো রাঘব বোয়াল টোপ খেয়েছে। ভাই, আমি ছিপটা ধরে রাখতেই পারছি না, মনে হয় এবার সুতোটা ছিঁড়ে মাছটা পালিয়েই যাবে। বানির মুখের কথা শেষ হতেই ছিপের দড়িতে আচমকা এক জোরে টান পড়ে, আর সাথে সাথেই বানি নদীর জলে পড়ে যায়। এমন সময় তার পা কে যেন জলের নিচ থেকে টেনে ধরে রাখে। ভাই, ভাই, আমাকে বাঁচা, বাঁচা আমাকে। আমাকে যেন কেউ নদীর জলের মধ্যে টেনে নিয়ে যেতে চাইছে। আমার হাতটা তাড়াতাড়ি ধর। ডকাই তার দিদির হাতটা শক্ত করে ধরে টানতে থাকে। বেশ কিছুক্ষণ ধরে চলে বানির হাত ও জলের নিচ থেকে পা ধরে টানাটানি। তারপর ডকাই অবশেষে তার দিদিকে টেনে হিঁচড়ে পাড়ে তুলে নিয়ে আসে। দিদি, তোর পা কেটে যে রক্ত বেরোচ্ছে, মনে হচ্ছে নখের আঁচড়ে তোর পা চিড়ে গেছে। তুই মাকে কিচ্ছু বলিস না ভাই, বললে মা আমাদের খুব মারবে। আর আমার কি হয়েছে জিজ্ঞাসা করলে বলবি আমি পড়ে গিয়েছিলাম। এখন চল, তাড়াতাড়ি বাড়ি চল।
বানিয়ার ডকাই নদীর পাড়ে ছিপ ফেলে রেখে বাড়ি চলে আসে।